লেখক সুমিত সান্যালের দেবী পক্ষে দেবী বরণ। মঞ্জরীর সাথে ইন্দ্রনীলের দেখা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ইন্দ্রনীল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আর মঞ্জরী পড়ছে বেথুন কলেজে। ইন্দ্রনীল থাকে সল্ট লেকে এক বিলাসবহুল আধুনিক ফ্ল্যাট বাড়িতে। মঞ্জরী থাকে শ্যামবাজারে এক ভাড়া বাড়িতে। দুজনের একটা অভ্যেস হয়তো এই অভাবনীয় কাকতালীয় মিলনের কারণ। দুজনে তাদের লেখাপড়ার ব্যাপারে একটু বেশি আগ্রহী। তারা তাদের পাঠ্য বই ছাড়া তার বাইরে আরও বেশি জানতে চায়। দুজনে মনে করে লেখাপড়া শুধুমাত্র পরীক্ষায় পাশ করবার জন্য নয়, বরঞ্চ নির্বাচিত বিষয়ে যথাসম্ভব জানবার জন্য। দুজনে নিয়মিত ন্যাশনাল লাইব্রেরিতে যাতায়াত করে। সেদিন শনিবার। নীল লাইব্রেরি থেকে বেরোচ্ছে, হাতে বেশ কয়েকটা মোটা মোটা বই। হঠাৎ সে হোঁচট খেল। পড়তে পড়তে সে নিজেকে সামলিয়ে নিয়েছে। হাতের বইগুলো ছিটকে পড়েছে। মঞ্জরী সেই সময় উল্টো দিক দিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল। একটা বই তার পায়ের কাছে গিয়ে পড়েছে। সে চট করে বইটা তুলে নিয়ে তার ওড়না দিয়ে সেটা মুখে নিজের মাথায় ঠেকালো। নীল অন্য বইগুলো তুলে মঞ্জরীর সামনে এসে দাঁড়িয়েছে। মঞ্জরী আর একবার বইটা নিজের মাথায় ঠেকিয়ে নীলের হাতে দিল। থ্যাংক ইউ, নীল মৃদু হেসে বলল। ইউ আর ওয়েলকাম। মঞ্জরী প্রত্যুত্তর দিয়ে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে লাইব্রেরি থেকে বেরিয়ে মঞ্জরী দেখল ছেলেটা চিন্তিত মুখে ঝুঁকে পড়ে লাইব্রেরি থেকে গেট পর্যন্ত কি যেন খুঁজছে। মঞ্জরী দাঁড়িয়ে পড়েছে। কিছু খুঁজছেন? হ্যাঁ, আমার ওয়ালেট, নীল বলল। পাচ্ছেন না? ভেতরে লস্ট অ্যান্ড ফাউন্ড কাউন্টার আছে, সেখানে লিখিয়ে রাখুন। কারো যদি হাতে আসে আর সে যদি জমা দেয় আপনি পেয়ে যাবেন, মঞ্জরী বলল। লস্ট অ্যান্ড ফাউন্ড? সেটা আবার কোথায়? দেখিনি তো কখনো, বছর 3 তো আসছি এখানে, নীল বলল। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। মঞ্জরী নীলকে সাথে নিয়ে গিয়ে লস্ট অ্যান্ড ফাউন্ড কাউন্টার দেখিয়ে দিল। থ্যাঙ্কস এগেইন। বারে বারে থ্যাঙ্কস বলতে হবে না, মঞ্জরী মুচকি হেসে বলল। আচ্ছা, এবার বলুন আপনি যাবেন কোথায়? সল্ট লেক। যাবেন কি করে? ওয়ালেট তো মিসিং। সেটাই ভাবছি, বাবা কলকাতা নেই, মা ব্যান্ডেল গেছে দিদার বাড়ি, ফিরেছে কি না জানি না, ফোন করে দেখতে পারি, নীল সগক্ততির মতো বলল। মঞ্জরী তার ব্যাগ খুলে একটা 10 টাকার নোট নীলের দিকে বাড়িয়ে দিল। কিন্তু নীল অবাক চোখে তাকালো। এটা ফেরত দেব কি করে? ফেরত দিতে হবে না, আপনার প্রয়োজন, আপনি বিপদে পড়েছেন, আমি একটু সাহায্য করলাম, ব্যাস, এর বেশি কিছু নয়, মঞ্জরী হেসে উত্তর দিল। আচ্ছা, আমি কি আমার উদ্ধারকারিনীর নামটা জানতে পারি? আমি উদ্ধারকারিনী নই, তবে আমার নাম মঞ্জরী। আবার কবে দেখা হবে? হয়তো দেখা হবে কখনো কোথাও, যেমন আজ দেখা হলো। আমি অপেক্ষা করব। যাহ, মঞ্জরী হেসে মুখে আঁচল চাপা দিয়ে চলে গেল। নীল সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ছিপছিপে গড়ন, দুর্গা প্রতিমার মতো মুখশ্রী, নিষ্পাপ দুটি চোখ, অদ্ভুত সম্ভ্রম জাগানো চেহারা, অদ্ভুত মেয়েটা, নীল মনে মনে ভাবল। বইগুলো নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়ে সে বাস স্টপের দিকে এগিয়ে চলল। বাস স্টপে পৌঁছতে নীল দেখল সল্ট লেকের একটা বাস ছেড়ে দিচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও! নীল ছুটে বাসে উঠে পড়ল। উঠেই দেখল সামনে মঞ্জরী। আরে আপনি? মঞ্জরী অবাক কণ্ঠে বলল। হ্যাঁ, এটাই তো আমার বাস, সল্ট লেক সেক্টর 5। নীল বলল। আমারও, তবে আমার অনেক বাস আছে, কলেজে যেতে আমি সাধারণত অন্য বাস ধরি, মঞ্জরী বলল। নীলের সামনে একটা জায়গা খালি হতে সে মঞ্জরীকে সেখানে জোর করে বসিয়ে দিল। আরে আপনি বসুন, আপনি নেমে গেলে আমি বসব। মঞ্জরী শ্যামবাজারে একটা জায়গায় নেমে গেল। নীল তার পথের দিকে তাকিয়ে রইল। একজন যাত্রী দূর থেকে ছুটে আসছে। কলকাতায় যেমন হয়, বাস দাঁড়িয়ে রয়েছে, কন্ডাক্টর চেঁচাচ্ছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন।
নীল দেখছে মঞ্জরি গলির মুখে অদৃশ্য হয়ে গেল। বাড়ি ফিরে নীল দেখল মা ফিরে এসেছে। মা, তুমি এসে গিয়েছো? হ্যাঁ, এইমাত্র তোর মামা এসে দিয়ে গেল। কোথায় মামা? মামা ফিরে গেছে, বাড়িতে কাজ হচ্ছে, মামাকে সেটা দেখতে হবে। তুই কোথায় গিয়েছিলি? ন্যাশনাল লাইব্রেরি। ও, তাহলে তোর খাওয়া দাওয়া তো কিছু হয়নি। রিনাও আজকে আসেনি দেখছি। মা কিছুক্ষণ ভাবল। খিচুড়ি ডিম ভাজা করে দি? এখন থাক না মা, তুমি এইমাত্র ঘরে ঢুকেছো, আমি মোগলাই পরোটা নিয়ে আসি, অথবা ধোসা। শেষ পর্যন্ত নীল ধোসা নিয়ে এসেছিল। মা দেখছে আজ ছেলেকে কেমন যেন আনমনা দেখাচ্ছে। সে কি যেন ভাবছে। তোর কি হয়েছে বলতো? তোকে কেমন যেন আনমনা দেখাচ্ছে। মা বলেই ফেলল, কিছু না মা, আজ আমার মানি পার্স হারিয়ে গেছে। কোথায়? ন্যাশনাল লাইব্রেরিতে। অনেক খুঁজেছি, কোথাও পেলাম না। তুই বাড়ি ফিরলি কি করে? নীল সংক্ষেপে সব ঘটনা বলল। অদ্ভুত, জানা নেই শোনা নেই, মেয়েটা তোকে টাকা দিল? শুধু তাই নয়, ও আমাকে ভেতরে লস্ট অ্যান্ড ফাউন্ড কাউন্টারে নিয়ে গিয়ে রিপোর্ট করালো। নীল মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আজকাল কেউ করে না মা। সত্যি? ওর নাম ঠিকানা জেনে নিয়েছিস তো? সময় মতো ধন্যবাদ জানিয়ে টাকাটা দিয়ে দিস। যতদূর জানি টাকাও ফেরত নেবে না। নাম বলেছিল মঞ্জরি, ঠিকানা ঠিক জানি না, তবে খুঁজে নিতে পারবো। ও যখন নেমে গেল শ্যামবাজারে, বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমি দেখেছি ও কোথায় ঢুকেছে। মা হাসলেন। তুমি হাসছো? মনে হয় মেয়েটা আমার ছেলের মনে ধরেছে। কেমন রে ও? মা ছেলের পাশে এসে বসলেন। অদ্ভুত। তাহলে যা, কাল সকালে গিয়ে খুঁজে নিয়ে আয় ওকে। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। পরদিন নীল অতি সহজে মঞ্জরির বাড়ি খুঁজে পেয়েছে। মান্ধাতার আমলের পুরনো দোতলা বাড়ি। মঞ্জরি এক তলায় থাকে। নীল কড়া নাড়াতে একজন বয়স্ক ভদ্রলোক দরজা খুললেন। নীল পরে জেনেছে ভদ্রলোক মঞ্জরির বাবা সুজয় বোস। কাকু, মঞ্জরি আছে? ভদ্রলোক তাকে আপাদমস্তক দেখলেন। আপনি? আমার নাম নীল, ইন্দ্রনীল ঠাকুর। ভদ্রলোক ভাবছেন, এই ছেলেটার সাথে আমার মেয়ের কি সম্পর্ক। তখনই মঞ্জরি বাথরুম থেকে বেরিয়েছে, তার মাথায় তোয়ালে জড়ানো। মঞ্জরি প্রতি রবিবার চুলে শ্যাম্পু করে। আরে আপনি? হ্যাঁ, এই আপনার টাকা। নীল পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে এগিয়ে দিল। আরে, আমি তো বলেছিলাম ফেরত দিতে হবে না। বাবা অবাক চোখে একবার মেয়ের দিকে দেখছেন, একবার ছেলেটার দিকে। নীল সেটা লক্ষ্য করেছে। সে সংক্ষেপে ঘটনাটা বলল। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আপনি সমস্যায় পড়েছেন, ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সুজয় বাবু বললেন। দরজায় দাঁড়িয়ে সব কথা হচ্ছিল। তখনই একজন যুবতী রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। দেখে মনে হলো মঞ্জরির দিদি। দরজায় দাঁড়িয়ে কেন? ওকে ভেতরে নিয়ে আয়, সে মঞ্জরিকে বলল। হ্যাঁ হ্যাঁ, সরি, ভেতরে আসুন। পুরনো বাড়ি, কিন্তু ভেতরটা ভালো অবস্থায় রয়েছে। বিরাট বসার ঘর, একদিকে বিরাট ভারী কাঠের ডাইনিং টেবিল, কাঠের কারুকার্য করা ডাইনিং চেয়ার, সোফাটা নতুন। নীল সোফায় বসতে গেল। তুমি এখানে চলে এসো, সে নীলকে খাওয়ার টেবিলে আহ্বান জানালো। আমি ব্রেকফাস্ট খেয়ে এসেছি, নীল বলল। তো কি হয়েছে, আমাদের সাথে না হয় দুটো লুচি তরকারি খাবে? দিদি শতরূপা হেসে বলল। লুচি তরকারি? নীলের চোখ চকচক করে উঠল। তুমি বোধহয় লুচি তরকারি খেতে খুব ভালোবাসো? সুজয় বাবু বললেন। হ্যাঁ কাকু, তা ঠিক। আমাদের বাড়িতেও প্রতি রবিবার লুচি তরকারি হয়। আজ আমি সকাল সকাল বেরিয়েছি, দুটো বাটার টোস্ট আর ডিম সেদ্ধ খেয়ে। প্রায় ঘন্টা দুয়েক পরে নীল যখন রওনা হলো, তখনই পরিবার ওর খুবই কাছের পরিবার হয়ে দাঁড়িয়েছে। নীলের নারী নক্ষত্র সুজয় বোসের পরিবার জেনে গেছে। নীল যেন তাদের ঘরের ছেলে। তারপর এই পরিবারের সাথে নীলের আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। নীলের মা দু একবার ছেলের সাথে মঞ্জরির বাড়ি গেছেন। আসা যাওয়া শুরু হয়েছে। মঞ্জরির সাথে নীলের সম্পর্ক অন্য পর্যায়ে, সবাই সেটা জানে। কিন্তু এখন তাদের সময় আছে। ঘরোয়া পরিবেশের বাইরেও দুজনের দেখা হয়। দুজনে পরস্পরের সাথে দেখা করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে।
দেখা হলে আর দূরে যেতে ইচ্ছে করে না। দুজনের কলেজ আলাদা, পড়ার বিষয় ভিন্ন, বাড়িও দূরে দূরে, কিন্তু মনের মিল থাকলে কোনো দূরত্ব থাকে না। শত অসুবিধার মধ্যে তারা মিলনের পথ বের করে। মঞ্জুরির বাড়িতে নীলের অবাধ আসা যাওয়া। মঞ্জুরির বাবা মাটির মানুষ, দিদির সাথে বেশ ভাব হয়ে গেছে নীলের। মঞ্জুরির দিদি শতরূপা তার থেকে 10 বছর বড়। মঞ্জুরি যখন 5 বছর বয়স তখন তাদের মা হঠাৎ মারা যান। দিদি সেই বছর মাধ্যমিক দেবে, যদিও বাবা মেয়েদের দেখাশোনা করবার জন্য একটি মহিলাকে রেখেছিলেন, কিন্তু দিদি প্রকৃত অর্থে মঞ্জুরির মা হয়ে দাঁড়িয়েছিল। নীলের বাড়ি যেতে সংকোচ লাগে মঞ্জুরির। নীলের মা বেশ রাশভারী মহিলা, একটু গম্ভীর, কম কথা বলেন। বনেদি বড়লোক, একটা চাপা অহংকার বোধও আছে। বরং নীলের বাবা বেশ খোলামেলা। নীলের দিদি দেবযানী ব্যাঙ্গালোরে থাকে। দেবযানী নীলের থেকে 10 বছর বড়। সেও তার স্বামী দুজনই ইঞ্জিনিয়ার। তারা প্রতি বছর পুজো কলকাতায় কাটায়। দিদি মায়ের কাছে মঞ্জুরির ব্যাপারে সব কিছু জেনেছে। একবার দেখাও হয়েছে মঞ্জুরির সঙ্গে সঙ্গে। তারপর থেকে যখনই ভাইয়ের সাথে তার দেখা হয় বা কথা হয়, সে মঞ্জুরিকে নিয়ে খুনসুটি করতে ছাড়ে না। সেদিন রবিবার। মঞ্জুরির বাড়িতে পৌঁছে নীল দেখল বাড়ির পরিবেশ বেশ থমথমে। বাবা খবরের কাগজ হাতে নিয়ে মুখ গম্ভীর করে বসে রয়েছেন। দিদি নিঃশব্দে কাজ করছে। এক সময় মঞ্জুরিকে একা পেয়ে নীল বলল, কি ব্যাপার, বাড়িতে অমাবস্যা কেন নেমেছে? কিছু না, আজ নির্মলদা দিদিকে প্রপোজ করেছে। আরে এ তো ভালো খবর, ইনফ্যাক্ট দারুণ খবর। নির্মল চক্রবর্তীকে নীল চেনে। নির্মল চক্রবর্তী মঞ্জুরির বাবার অনেক দিনের বন্ধুর একমাত্র ছেলে। মঞ্জুরির দিদি শতরূপা নির্মলকে ভালোবাসে। নির্মলের বাবা মা দীর্ঘদিন আগে মারা গেছে। সুজয় বাবুই তার অভিভাবক হয়ে উঠেছিলেন। যদিও নির্মলের ঠাকুরদা বছর কানেক আগে মারা গেছেন, এখন নির্মল তাদের পুরনো পৈতৃক বাড়িতে একা থাকে। কিছুই না, নির্মলদা দিদিকে বলেছে আর একা একা ভালো লাগে না, সবাই একা করে আমাকে ছেড়ে চলে গেছে। এখন বাড়ির ইট কাঠ দেওয়াল আমাকে গিলতে আসে। তুমি আসবে প্লিজ আমার শূন্য ঘরে? মঞ্জুরি বলল। ওয়াও, তাতে দিদি কি বলল? নীল চোখ গোল গোল করে বলল, আমি বলেছি আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। জীবনটা শুধু রোমান্স নয়, আমার একটা দায়িত্ব আছে। টুকাই এখন কলেজে পড়ছে, ও যতদূর পড়তে চাইবে আমি ওকে পড়াবো। মা ওকে আমার হাতে দিয়ে গেছে, দিদি বলল। দিদি কখন নিঃশব্দে সেখানে এসে দাঁড়িয়েছে। আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি দিদি। মঞ্জুরির 2 চোখ জলে ভরে এসেছে। মারবো এক থাপ্পড়। আমি বলছি নির্মল কেন আর কিছুদিন অপেক্ষা করবে না। দিদি মঞ্জুরিকে জড়িয়ে ধরেছে। আজ সহসা নীলের চোখে জল চলে এসেছে। আরে তুমি কাঁদছো কেন আবার? আমাদের তো সব সময় এইসব চলে। দিদি হেসে বলল, সত্যি দিদি, এই রকম ভালোবাসা এই যুগে খুব একটা দেখা যায় না। নীল বলল, আমি বলেছি আমার তো এখনো কয়েক বছর চাকরি আছে। আমার শরীরে এখনো রোগ বাসা বাঁধেনি। রিটায়ারমেন্টের আগে অন্তত একটা মেয়ের বিয়ে দিয়ে যেতেই পারি। সুজয় বাবুও সেখানে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ দিদি, কাকু তো ঠিক কথাই বলেছেন। আর বিয়ে করলে কি তুমি দূরে চলে যাচ্ছ? থাকবে তো কাছেই। নির্মলদার সাথে এই বাড়ির কতদিনের সম্পর্ক, উনি যথেষ্ট ভাবেন এই বাড়ির জন্য। তুমি আর মানা করো না, নীল বোঝালো। শীঘ্রই এক ছিমছাম অনুষ্ঠানের মধ্য দিয়ে শতরূপা আর নির্মলের বিয়ে হয়ে গেল। শতরূপা আর নির্মলের বিবাহিত জীবন আরম্ভ হয়েছে। তবে বাপের বাড়ির সাথে রূপার সম্পর্ক আগের মতোই আছে। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকুরে, পৃথক পৃথক অফিসে। নির্মলের অফিস বেশ দূরে, যেতে আসতে কম করে 1 ঘন্টা লাগে। রূপার অফিস কাছেই। দুজনে শনিবার রবিবার রূপার বাপের বাড়িতে কাটায়। ওই 2 দিন ঝড়ের মতো কেটে যায়। কিছুদিন পর জানা যায় রূপা অন্তঃসত্ত্বা। সবাই রূপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ভরা মাসে রূপা বাপের বাড়ি চলে এসেছে। নির্মলও সাথে রয়েছে। শুভক্ষণে রূপা একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছে। এখন এই শিশুই সবার মধ্যমণি, সবার চোখের আলো।
এখন সুজয়বাবু প্রতিদিন বিকেলে অফিস থেকে সোজা রূপার বাড়ি চলে যান। মঞ্জরি কলেজ থেকে গিয়ে হাজির হয় দিদির বাড়ি। নীলকে প্রায় সাথে টেনে নিয়ে যায়। দিদির বিয়ের পরে মঞ্জরি ঠিক করেছিল সে শিক্ষিকা হবে, সেইভাবে সে বিএড পড়ছে, যদিও বিএসসিতে শীর্ষ তালিকায় তার নাম ছিল। আমার অত সময় নেই, বাবার আর মাত্র 3-3.5 বছর চাকরি আছে। বিএড না পড়ে আমি এমএসসি পড়তে পারতাম, কিন্তু সেটা করলে কি লাভ হতো? কলেজে পড়াতে হলে পিএইচডি করতে হয়, যদিও সেটা বাধ্যতামূলক নয়। তারপর পরীক্ষা দিতে হবে। নীলের কথায় মঞ্জরি বলেছিল। নীলের মুখ করুণ হয়ে উঠেছিল। চাইলে তুমি সে ব্যবস্থা করো বিয়ের পরে। মঞ্জরি মুখ আঁচল চাপা দিয়ে বলল। মঞ্জরি বিএড পরীক্ষায় প্রথম হয়েছিল সেই বছর। স্কুল সার্ভিস বোর্ডের পরীক্ষায়ও তার চাকরি পেতে একেবারে বেগ পেতে হয়নি। নীল ইতিমধ্যে এমটেক পাশ করে গবেষণা করছে। শতরূপার প্রসবকালীন ছুটি শেষের মুখে, তাকে কাজে যোগ দিতে হবে। এবার কি করা যায়? শেষে বাবাই এই সমস্যার সমাধান করলেন। মা হঠাৎ মারা যাওয়ার পরে বাবা যেই মহিলাকে মেয়েদের দেখাশোনা করবার জন্য রেখেছিলেন, সে মঞ্জরি যে বছর মাধ্যমিক দেয় সে বছর তার ছেলের কাছে চলে গিয়েছিল। বাবা তাকে আবার খুঁজে পেয়েছেন। এবার সে বড় দিদিমণির মেয়েকে দেখবে। রানী মাসি যদি ঝুম্পাকে দেখে তাহলে তো আমার কোনো চিন্তাই থাকে না। রূপা বলল, কথা মতো ব্যবস্থা হয়েছে। রানী এখন এ বাড়িতে থাকে। নির্মল বেশ চাপা স্বভাবের। সে নিজের দুঃখ, কষ্ট, ক্ষোভ, চাপ সহজে প্রকাশ করে না। এমনকি সারা জীবনের সঙ্গিনী নিজের স্ত্রীর কাছেও চেপে যাওয়ার চেষ্টা করে। সম্প্রতি 7ম পে কমিশনের মাহিনা কার্যকরী হয়েছে। নির্মল আর শতরূপা দুজনেই সরকারি চাকুরে। বকেয়া টাকা পুজোর আগেই পাওয়া গেছে। সেদিন মাসের 2য় শনিবার, দুজনেরই অফিসে ছুটি। ডিসেম্বর মাস, বাতাসে অল্প অল্প শীতের আমেজ। জলখাবারের পরে রানী বালিকাকে নিয়ে সামনের পার্কে বেড়াতে নিয়ে গেছে। রূপা রান্নার ব্যবস্থা করছে। নির্মল সামনের ঘরে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। রূপা দুজনের জন্য চা করে নিয়ে আসলো। চা খেতে খেতে হঠাৎ নির্মল বলল, আরে তোমাকে বলতে ভুলে গেছি, আজকে বাবুদাকে আসতে বলেছি। হঠাৎ বাবুদা? আরে মনে নেই তোমায় বলেছিলাম না, ওপরে 2টো ঘর তুলবো আমরা। 2টো ঘর, একটা ছোট রান্নাঘর, একটা বাথরুম। হলে পরে একটা ভাড়াটে বসানো যাবে। বাবুদার সব ব্যবস্থা করে দেবে। কর্পোরেশন থেকে ম্যাপ পাস করানো, এস্টিমেট বানানো, ব্যাংক লোন, কনস্ট্রাকশনটা ওই করবে। এই বাজারে যা ভাড়া পাওয়া যাবে তাতেই ব্যাংকের লোন শোধ হয়ে যাবে। নির্মল উৎসাহের সাথে ঝড়ের মতো বলে গেল। রূপা হা করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের খালি 2টো কাপ নিয়ে উঠে গেল। কিছুক্ষণ পরে আবার যখন রূপা ঘরে আসলো, নির্মল বলল, কি হলো, তুমি কিছু বললে না? আমি ভেবেছিলাম একসাথে অনেক টাকা পাওয়া গেছে, এবার বাবার প্রোস্টেট অপারেশনটা করিয়ে নেব। বাবা অনেকদিন থেকে কষ্ট পাচ্ছেন। আবার ডাক্তার কাকু সেদিন বলছিলেন বেশি দিন দেরি করা ঠিক হবে না। কনস্ট্যান্ট ইনফ্ল্যামেশন হতে হতে যদি ক্যান্সার দেখা দেয়। নির্মল গুম হয়ে ডাইনিং টেবিলে বসে রইল। শুনছিলাম তোমার বাবা 40 বছর ধরে কাজ করছে। 40 বছরে কি কিছুই সঞ্চয় করেনি? সব সময় মেয়েদের টাকার উপর নজর। নির্মল নিচু স্বরে বলেছিল, কিন্তু রূপার কানে গেছে কথাটা। রূপা দপ করে জ্বলে উঠল। কি এত বড় কথা তুমি বলতে পারলে? রূপা রান্না করছিল। সে খুন্তি উঁচিয়ে বাঘিনীর মতো তেড়ে এসেছে। আরে কি 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 করছো বলে নির্মল রূপার হাত ধরে তাকে ঠেলে সরিয়ে দিতে চাইল। রূপা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল। মার্বেলের সেন্টার টেবিলের কোনায় লেগে তার মাথা ফেটে গেছে। নিমেষে ঘটে গেল ঘটনাটা। রূপা মেঝেতে আছড়ে পড়েছে। ঘর ভেসে যাচ্ছে রক্তে। কিছুক্ষণের জন্য নির্মল বিস্ফারিত চোখে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর সে রূপাকে কোলে তুলে হাসপাতাল ছুটল, কিন্তু রূপা কোমায়। খবর পেয়ে বাবা চলে এসেছেন। মঞ্জরি আর নীল চলে এসেছেন। এনার সাংঘাতিক আঘাত লেগেছে মাথায়, ম্যাসিভ ব্রেন হেমোরেজ। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সব থেকে আগে এনাকে রক্ত দেওয়া দরকার। নির্মল আর নীল ছুটোছুটি করে রক্ত জোগাড় করেছে। ঘটনার পরে নির্মল একটা কথাও বলেনি। ডাক্তার যখন যা বলছে সে তৎক্ষণাৎ ব্যবস্থা করছে, কিন্তু সে আপনার মধ্যে নেই। কেউ তাকে 1 ফোঁটা জল পর্যন্ত খাওয়াতে পারেনি। সে চুপ করে রূপার বিছানার কাছে দাঁড়িয়ে থাকে।
কখনো সে জানালার বাইরে শূন্য চোখে তাকিয়ে থাকে, কখনো তার দু চোখ ঝরে পড়ে। 7 দিন পরে রূপা হঠাৎ চোখ খুলেছে। টুকাই, রূপা ক্ষীণ কণ্ঠে ডাকল। মঞ্জরি দিদির কাছে ছুটে গেল। দিদি আস্তে করে হাত বাড়িয়ে দিল। আমার ঝুম্পাকে দেখবি তো? দিদির কণ্ঠস্বর ক্ষীণতর হয়ে উঠল। ঝুম্পা? ডাক্তার, ডাক্তার! মঞ্জরি চিৎকার করে উঠল। নীল ডাক্তারকে ডাকতে ছুটল। নির্মল রূপার কাছে ছুটে আসলো। টুকাই, টুকাই! দিদির দু চোখে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি চিরদিন ঝুম্পাকে দেখব। তুমি ঠান্ডা হও। দিদি আর কিছু বলেনি। দিদি চলে গেছে। দিদির মুখে অসীম প্রশান্তি, যেন বড় শান্তিতে সে ঘুমিয়ে পড়েছে। নির্মল পাথর হয়ে গেছে। সুজয়বাবু আর নীল শেষ যাত্রার ব্যবস্থা করছে। লাল বেনারসি পরে শতরূপা স্বামীর ঘর করতে গিয়েছিল। আজ লাল বেনারসি শাড়িতে সাজিয়ে শতরূপাকে নিমতলা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। তার সুন্দর দেহটা সজল চোখে ইলেকট্রিক চিতায় সমর্পণ করেছে নির্মল। সবাই স্তব্ধ, পাথরে পরিণত হয়েছে। নির্মলদা কোথায় গেল? হঠাৎ মঞ্জরির খেয়াল হলো। নির্মলদা, আরে এখানেই তো বসেছিল। মঞ্জরি লাফিয়ে উঠল। নীল! নীল লাফিয়ে উঠে ছুটে বেরিয়ে গেল। নির্মলদা! নীল চিৎকার করে ডাকল। দেখল নির্মল গঙ্গার দিকে পাগলের মতো ছুটছে। দাঁড়াও নির্মলদা, দাঁড়াও! নির্মল গঙ্গায় ঝাঁপ দিয়েছে। নীল কয়েক মিনিটের মধ্যে গঙ্গার ধারে পৌঁছেছে। কোথাও নির্মলের চিহ্ন মাত্র নেই। নীল ভালো সাঁতার জানে, কিন্তু সে ক্ষণিকের জন্য থমকালো। দেখল মাঝিরা তাদের নৌকা ঘাটে টেনে আনতে হিমশিম খাচ্ছে। নদীতে প্রচণ্ড জোয়ারের টান। জলে নামবেন না বাবু, জলে ভীষণ টান। আরে ও যে ঝাঁপ দিল! নীল চিৎকার করে বলল, ওকে আর পাবেন না বাবু, এতক্ষণ হয়তো বাগবাজার চলে গেছে। মঞ্জরি এসে পৌঁছেছে। সুজয়বাবু এসে পৌঁছেছে। শতরূপা আর নির্মলের সংক্ষিপ্ত প্রেম কাহিনী অসময়ে শেষ হয়ে গেছে। মঞ্জরি মৃত্যু শয্যায় দিদিকে কথা দিয়েছে সে চিরদিন তার মেয়েকে বুকে করে রাখবে। নীল সেই প্রতিজ্ঞার সাক্ষী। সে মনে মনে ঠিক করেছে সে মঞ্জরি প্রতিজ্ঞা পালনের সাথী হবে। ঝুম্পা ওরফে মেঘনা মাসির কাছে মানুষ হচ্ছে। ঝুম্পার 3 বছর বয়স ছিল যখন তার মা বাবা ঠাকুরের বাড়ি চলে গেছে। কিন্তু সে বোঝে না তারা ঝুম্পাকে ফেলে কেন ঠাকুরের বাড়ি গেছে। কবে ফিরবে তারা? মাসি, মা বাবা কেন ঠাকুরের বাড়ি গেছে? ওদের কি ঝুম্পাকে দেখতে ইচ্ছে করে না? অবুধ বালিকা মাসির গলা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে। কান্না রোধ করতে গিয়ে মঞ্জরি এত জোরে দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে যে রক্ত বেরিয়ে আসে। তুমি কেঁদো না মাসি, আমি আর কখনো জিজ্ঞেস করব না। ঝুম্পা কাঁদো কাঁদো মুখে মাসির বুকে ঝাঁপিয়ে পড়ে। আস্তে আস্তে সব আঘাত, সব দুঃখ মানুষের সয়ে যায়। মৃত্যু দুঃখজনক, কিন্তু কারো মৃত্যু জীবন প্রবাহ থামিয়ে রাখে না। মঞ্জরি নিজের বেদনা অন্তরে আড়াল করে রাখতে শিখে গেছে। এখন ঝুম্পাকে মানুষ করাই তার একমাত্র ধ্যান জ্ঞান। নীল এখনো সাথে রয়েছে। নীল দেখছে মঞ্জরি দিনে দিনে কেমন যেন পাল্টে যাচ্ছে। তার সেই হাসি খুশি প্রাণোচ্ছল মুখ মেঘের আড়ালে অন্তর্হিত হয়ে গেছে। তুমি আমার জন্য আটকে থেকো না নীল। একদিন মঞ্জরি বলল। মানে? মানে তুমি আমাকে ভালোবাসো আমি জানি, কিন্তু আমার কাছে তুমি কিছু আশা করো না। তুমি আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখো না। আমার পথ আলাদা। মঞ্জরি বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন একটা দায়িত্ব নিয়েছো আমি জানি। আমি কি তাতে তোমার সঙ্গী হতে পারি না? আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য ভালোবাসিনি মঞ্জরি, আমি তোমার সুখ দুঃখের সাথী। আমার পথ তোমার থেকে আলাদা কি করে হতে পারে? নীল আবেগের কণ্ঠে বলল, তা হয় না নীল, তোমার আরও কিছু সম্পর্ক পালন করতে হবে। তোমার মা বাবা, ওনাদের প্রতিও তোমার কিছু কর্তব্য আছে। আমি তো এই কয়েক বছর তোমার জীবনে এসেছি, কিন্তু ওনাদের সাথে তোমার সম্পর্ক তো চিরদিনের। মঞ্জরি নীলের হাতের ওপর হাত রাখল। ওনাদের ছেলেকে নিয়ে কিছু আশা আছে, স্বপ্ন আছে, সব সুস্থ মা বাবার থাকে।
আমি তোমার সঙ্গিনী হতে পারবো না তুমি জানো। তবে কেন? মঞ্জরির কণ্ঠস্বর হঠাৎ করুণ হয়ে উঠেছে। নীলের চোখে সহসা তীর তীর করে জল নেমে এসেছে। আমি পারবো না মঞ্জরি, আমি পারবো না। নীল অবরুদ্ধ কণ্ঠে বলল, তুমি পারবে নীল। সেদিন আর কোনো কথা হয়নি দুজনের। এক শনিবার জলখাবারের টেবিলে সুতপা দেবী কথাটা তুললেন। তোদের কি প্ল্যান বুবান? কিসের? না মানে তোর লেখাপড়া শেষ হয়েছে, তুই ভালো কোম্পানিতে কাজ করছিস, মঞ্জরির সাথে এ ব্যাপারে কিছু কথা হয়েছে? মা বললেন। কি কথা বলবো মা? তুমি তো জানো অবস্থা এখন পাল্টে গেছে। মঞ্জরি এখন তার দিদির মেয়ের দায়িত্ব নিয়েছে। নীল গম্ভীর কণ্ঠে বলল, সে দায়িত্ব তো এখন অনেক দিন চলবে, 15 বছর, হয়তো আরও বেশি। তা বলে কি তুই সারা জীবন বসে থাকবি? আমি বসে থাকবো না মা, আমি মঞ্জরির সাথে থাকবো, পাশে থাকবো সারা জীবন। নীল উঠে চলে গেল। তুমি এত স্বার্থপর কি করে হলে সুতপা? নীলের বাবা সঞ্জয় ঠাকুর ভর্ৎসনার সুরে বললেন। স্বার্থপর কিসের? আমার ছেলে কি সারা জীবন ওই মেয়েটার জন্য বসে থাকবে? সুতপা জ্বলে উঠল। তুমি ভুলে যাচ্ছ, তোমার ছেলে ওই মেয়েটাকে ভালোবাসে। সঞ্জয় ওই মেয়েটা কথাটার ওপর জোর দিয়ে বললেন। ছি ছি। সঞ্জয় মাথা নাড়তে নাড়তে উঠে চলে গেলেন। মানে আমি খারাপ? নীল মঞ্জরির সঙ্গ ছাড়েনি। আগে দেখা হলে দুজনে নিরিবিলি জায়গা খুঁজে বের করত। এখন নীল মঞ্জরির বাড়ি চলে যায়। ঝুম্পার সাথে নীলের বেশ ভাব হয়ে গেছে। ঝুম্পা নীলকে নীল মেশো বলে ডাকে। ছেলে অনন্তকাল মঞ্জরির জন্য অপেক্ষা করবে। মায়ের তো একেবারে পছন্দ নয়, কিন্তু ছেলে বড় হয়েছে, তাকে কিছু বলা যাবে না। মা মেয়ের কাছে ফোনে কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছেন। নীলের দিদি দেবযানী মাকে বোঝায়, তুমি মঞ্জরির দিকটা ভেবে দেখো না মা, ওরও তো জীবনে কিছু স্বপ্ন ছিল, নিজের কেরিয়ার ছিল, নিজের ভবিষ্যৎ ছিল। সে ভাইকে ভালোবাসে, সেও তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু মঞ্জরি কি করে ওইটুকু শিশুকে ফেলে চলে আসবে? হ্যাঁ, আমি সবই জানি, সবই বুঝি, কিন্তু আমিও তো মা, আমিও তো চাইতে পারি আমার ছেলে একটা সুষ্ঠু জীবন যাপন করবে। একটা বিকল্প উপায় সুতপা দেবীর মাথায় অনেকদিন থেকে ঘুরছে, কিন্তু তিনি জানেন ছেলে তাতে কখনো রাজি হবে না। মঞ্জরিকে বলে দেখবে, কিন্তু নীল জানলে তার কি প্রতিক্রিয়া হবে? নানা দোলা চলে, বলা হয়ে ওঠেনি। সেদিন মঞ্জরি বাবার সাথে এয়ারপোর্ট গেছে। আজ নীল ট্রেনিংয়ের জন্য জার্মানি যাচ্ছে। নীলের মা বাবা দিল্লি পর্যন্ত সাথে যাবেন, সেখানে ওনার ছেলেকে ফ্রাঙ্কফার্টের বিমানে তুলে দেবেন। আমি ভাবতে পারিনি কোম্পানি আমাকে সিলেক্ট করবে ট্রেনিংয়ের জন্য। আমার থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার তো রয়েছে কোম্পানিতে। নীলের মন খারাপ। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সুযোগ সিনিয়রিটি দেখে আসে না, ক্ষমতা দেখে দেওয়া হয়। নীলের বাবা বললেন। নীল মঞ্জরিকে একপাশে নিয়ে গেল। আজ সকাল থেকে মঞ্জরির দু চোখ বারে বারে ঝরে পড়ছে। আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মঞ্জরি। পাগলামি করো না নীল, এমন সুযোগ কি ছাড়তে আছে? অগত্যা নীল তার কেরিয়ারের খাতিরে তার প্রেমিকাকে দেশে ছেড়ে বিদেশে পাড়ি দিল। মঞ্জরি নিজেকে কর্তব্যপথে উৎসর্গ করেছে। সে দিদির মেয়েকে বুকে তুলে নিয়েছে। নিষ্পা বালিকা যেন কখনো মা বাবার অভাব না অনুভব করে। মঞ্জরি ঝুম্পাকে মানুষের মতো মানুষ করবে। শতরূপা আর নির্মলের মর্মান্তিক মৃত্যুর পরে রানী ঝুম্পার সাথে সুজয়বাবুর বাড়ি চলে এসেছে। সে আগেও এই বাড়িতে ছিল, তখন সে সুজয়বাবুর 2 মেয়েকে দেখাশোনা করত। এখন সে রূপার মেয়েকে দেখাশোনা করে। যখন সবাই কাজে বেরিয়ে যায়, রানী তখন ঝুম্পাকে ভুলিয়ে রাখে। রান্না মঞ্জরি সকালে যাওয়ার আগে সেরে রাখে। রানী শুধুমাত্র ঝুম্পার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। অন্যান্য কাজের জন্য ঠিকই কাজের লোক আছে। আমি তোমার বঞ্চির জন্য দার্জিলিংয়ে ব্যবস্থা করেছি, সুতপা বললেন। সেদিন হঠাৎ সুতপা দেবী সকাল সকাল মঞ্জরির সাথে দেখা করতে এসেছেন। 2 দিন আগে নীল ট্রেনিংয়ের জন্য জার্মানি রওনা হয়েছে। দার্জিলিং? মঞ্জরি অবাক। মাসিমা, কিসের ব্যাপারে কথা বলতে এসেছেন সকাল সকাল? দরজায় বেল শুনে ঝুম্পাও মাসির পেছন পেছন ছুটে এসেছিল। তুমি চাইলে কার্শিয়াংয়েও হতে পারে, ওখানেও মেয়েদের জন্য ভালো বোর্ডিং স্কুল আছে, খুব নাম আছে ওদের, সেফটির দিক দিয়ে সুনাম আছে। তিনি আবার বললেন, আপনি বসুন মাসিমা। মঞ্জরি সুতপাকে ঘরে নিয়ে এসে বসালো। চা করি? হ্যাঁ হ্যাঁ,
তোমার হাতের আদা চায়ের লোভেই তো সকাল সকাল এসেছি। সুতপা হেসে বললেন। তিনি বালিকাকে কাছে ডাকলেন। সে ছুটে মাসির পেছনে গিয়ে লুকালো। আরে ভয় কি, দিদা ডাকছেন, যাও ওনার কাছে। মঞ্জরি বলল, না, আমি তোমার কাছে থাকবো। বালিকা তার দুহাত মাসির দিকে বাড়িয়ে দিল। মঞ্জরি ঝুম্পাকে কোলে তুলে নিয়ে তার গালে একটা চুমু খেয়ে দিল। বালিকা মাসির গালে পাল্টা হামি দিয়ে দিল। দেখছেন তো, বসুন আপনি। মঞ্জরি ঝুম্পাকে নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। সে চা করে নিয়ে এসেছে, সাথে গরম গরম লুচি তরকারি আর সন্দেশ। আরে, চায়ের সাথে টাও নিয়ে এসেছো? মানা করব না, আমারও জলখাবার খাওয়া হয়নি আজকে। এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে চলে এসেছি। সুতপা জলখাবারের প্লেটটা টেনে নিলেন। ওকে দিলে না? হ্যাঁ হ্যাঁ, ওকেও দিচ্ছি। মঞ্জরি ঝুম্পার জন্য থালা সাজিয়ে নিয়ে এসেছে। ঝুম্পা নিজের কোলের প্রমাণ সাইজের পুতুলকে নিয়ে ব্যস্ত, নিজের মনে কথা বলছে। মঞ্জরি ভুলিয়ে ভালিয়ে তার মুখে গ্রাস ঢোকাচ্ছে। ওকে নিজের হাতে খেতে দাও, ওকে শিখতে হবে তো। বৃদ্ধার ভুরুতে ভাঁজ। ও নিজের হাতে খেতে পারে, কিন্তু 1 ঘন্টা লাগিয়ে দেবে। লুচিগুলো মিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। মঞ্জরি ঝুম্পার মুখে একটা গ্রাস দিতে দিতে বলল, হ্যাঁ, যা বলছিলাম, কথাটা চাপা পড়ে গিয়েছিল। তুমি যেমন চাইবে আমি ব্যবস্থা করে দেব। আমরাও সাথে যাব। গরমের ছুটি শেষ হওয়ার আগে তুমি ওকে নিয়ে চলে যাবে। 1 মাস আমরা ওখানে থাকবো। তোমার বঞ্চি ধাতস্থ হলে তুমি ফিরে আসবে। তারপর তুমি আমার। সুতপা হেসে বললেন, আমায় ক্ষমা করবেন মাসিমা। শেষ বেলায় আমি দিদিকে কথা দিয়েছি, আমি ঝুম্পাকে আমার কাজ ছাড়া করব না কোনোদিন। মঞ্জরি ঝুম্পাকে কোলে করে বেসিনে মুখ ধুয়ে নিয়ে আসলো। তখনই বাবা বাথরুম থেকে স্নান সেরে বেরিয়ে এসেছেন। আরে দিদি, আপনি সকাল সকাল? হ্যাঁ, আমি আপনার জামাইয়ের সাথে দিল্লি গিয়েছিলাম জানেন তো। ওকে নিউ ইয়র্কের প্লেনে তুলে দিয়ে আসলাম। সুতপা বললেন, আপনার মেয়ের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম, আপনি কথা বলুন ওর সাথে। নীল ট্রেনিংয়ে গেছে 2 বছরের জন্য, আপনি জানেন। ও ফিরে আসলে আমি চেয়েছিলাম ওকে আমার মেয়ে করে ঘরে নিয়ে যাব। মেয়ে রাজি হচ্ছে না। সুতপা মঞ্জুরির দিকে তাকিয়ে বললেন, আজ আমি আসি, অনেক ভোরে উঠেছি আজ, পরে কথা বলবো আপনাদের সাথে। সুতপা চলে গেলেন। ভদ্রমহিলা বেশ মনক্ষুণ্ণ হয়েছে মনে হয়। বাবা বললেন, বাথরুম থেকে বেরিয়ে তিনি মেয়ের কথাটি শুনেছেন। আমি কি কোনো অভদ্র ব্যবহার করেছি ওনার সাথে? তা করিসনি। যা হবার নয় তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। মঞ্জরি বলল, তুই কি কোনোদিন বিয়ে করবি না? বাবা সুজয় বোস চোখ কপালে তুলে বললেন, না বাবা, আমি তো মাসিমাকে তাই বললাম, আমরা এই ভালো আছি, তুমি, আমি আর আমাদের ঝুম্পা সোনা। বলে মঞ্জরি বালিকাকে কোলে তুলে নিল। মাসি, তুমি বিয়ে করবে না কেন? তুমি যখন বড় হবে আমি তোমাকে বিয়ে করব, কেমন? মঞ্জরি ঝুম্পার গালে হামি দিয়ে দিল। বালিকা চোখ পিটপিট করে কিছুক্ষণ ভাবল, তারপর মাসির গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বাবা ব্যথিত মুখে তাকিয়ে রইলেন কন্যার দিকে। সেদিন ভোরে নীল দেশে ফিরেছে। মা বাবা কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছেন। নীল চিন্তিত মুখে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসেছে। মা হাসি মুখে এগিয়ে গেলেন। নীল মা বাবাকে প্রণাম করল। ওরা আসেনি মঞ্জরি? না, বাড়ি চল। মা গম্ভীর মুখে বললেন। পথে গাড়িতে কেউ কোনো কথা বলেনি। এবার বলবে? বাড়ি ঢুকে নীল বলল, তুই স্নান টান সেরে আয়, তারপর বলছি। মা রান্নাঘরে ঢুকে গেলেন। নীল বাবার দিকে তাকালো। বাবা যেন কিছু শুনতে পারছেন না। নীলের মনে হাজার প্রশ্ন ঝড় তুলেছে। নানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। অশান্ত চিত্তে নীল বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে বেরোতে মা চায়ের কাপ তার হাতে এগিয়ে দিলেন। নীল উন্মুখ হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। সঞ্জয় স্ত্রীকে দেখছেন। সেদিন আমি বাড়ি ছিলাম না। মঞ্জরি অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছিল। তোর বাবা বসতে বলল, সে বসলো না। নিজের ব্যাগ থেকে একটা মুখবন্ধ খাম বের করে বাবার হাতে দিয়ে বলল, আমি চলে যাচ্ছি কাকু। বাবা বলল, কোথায়? সে বলে, আমি এই চিঠিতে সব জানিয়েছি, আপনারা চাইলে খুলে পড়তে পারেন। ফিরে এসে আমি তোর বাবার কাছে সব শুনলাম। তুই মাসখানেকের মধ্যে আসছিস, তাই আমি তোর চিঠি খুলিনি। আমি ওকে ফোন ধরবার চেষ্টা করলাম, ওর বাবাকে ফোন করলাম। এই ফোন অস্তিত্বে নেই। ফোনের যান্ত্রিক কথা শোনা গেল।
মা স্বামীর দিকে তাকালেন। তুই দেখ চিঠিটা। নীল কাপা হাতে চিঠিটা খুলল। চিঠি পড়তে পড়তে নীলের দু চোখ ছাপিয়ে জল নেমে এসেছে। কি কি হয়েছে বুবান? মা কাপা স্বরে জিজ্ঞাসা করলেন। নীল চিঠিটা মায়ের দিকে বাড়িয়ে দিল। সুতপা দেবী চিঠিটা পড়তে আরম্ভ করলেন। প্রিয় নীল, এটা আমার তোমাকে লেখা প্রথম এবং সম্ভবত শেষ চিঠি। আমি চলে যাচ্ছি। তুমি আমায় ভালোবাসো আমি জানি। আমিও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বাস্তব অনেক আলাদা। আমি নিজের ইচ্ছেই অন্য পথ বেছে নিয়েছি। তোমাকে বেশি বলার দরকার নেই, তুমি সবই জানো। আমিও অন্য সাধারণ মেয়ের মতো সুখের সংসার গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম তোমার সাথে। আজ সে অলীক বাসনা। তুমি খুব ভালো লোক নীল। আমি কখনো ভুলতে পারবো না তোমাকে। আমি চাই তুমি সুখী হও নীল। আমি তোমাকে সুখী করতে পারলাম না, আমায় ক্ষমা করো। কাকিমাকে আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিও। আমি কাকিমার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। না না, সব আমারই দোষ। আমি প্র্যাকটিক্যাল হতে পারিনি। তুমি ভালো থেকো, আমায় ভুলে যেও। আমায় খোঁজার চেষ্টা করো না। আমার এইটুকু কথা অন্তত রেখো। ইতি, মঞ্জরি। সুতপা দেবী ফুপিয়ে কেঁদে উঠলেন। আমি সত্যি বলছি বুবান, আমি চাইনি মঞ্জরি তোর জীবন থেকে চলে যাক। হ্যাঁ মা, আমি জানি তুমি মঞ্জরিকে পছন্দ করো, কিন্তু মঞ্জরির সাথে তো এখন বাড়তি ব্যাগেজ রয়েছে। তাকে কি তুমি চাও? নীল শান্ত কণ্ঠে বলল। সুতপা দেবী ছেলের কাছে মুখ তুলে উত্তর দিতে পারলেন না। আমরা ঝুম্পার জন্য বেস্ট বোর্ডিং স্কুলের ব্যবস্থা করব, প্রয়োজনে বাড়তি মাস্টার রাখব। আমরা মঞ্জরি, আমি, কখনো তুমি ঝুম্পার সাথে দেখা করতে যাব। দুদিন হয়তো গেস্ট রুমে থাকবো। আমরা ওকে নিয়ে বেড়াতে যাব, দামি দামি রেস্টুরেন্টে খেতে যাব। আমরা ফিরে আসব আমাদের দৈনন্দিন জীবনে। ঝুম্পা বড় হবে, কলেজে ভর্তি হবে, তারপর সময় মতো বিয়ে দিয়ে দেব। ও সব পাবে, কিন্তু মায়ের বুক পাবে না, মায়ের কোলের কোমল স্পর্শ পাবে না, মায়ের আদর পাবে না, স্নেহ, মায়া, মমতা পাবে না, বাবার স্নেহ পাবে না। কচি বয়সে সে নিজের মা বাবাকে হারিয়েছে। তুমি এত নিষ্ঠুর কি করে হলে মা? নীল ফুপিয়ে কেঁদে উঠল। আমার ভুল হয়ে গেছে বুবান, আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। মা ছুটে এসে নীলের দুটি হাত চেপে ধরলেন। তুই যা, মঞ্জরিকে নিয়ে আয়। আচ্ছা চল, আমিও যাব। আমি ওর কাছে ক্ষমা চাইব, ওর বাবার কাছে ক্ষমা চাইব। না মা, তোমার কারো কাছে ক্ষমা চাইবার দরকার নেই। নীল উঠে চলে গেল। নীল জামা কাপড় পরে তখনই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অনেকক্ষণ পরে সে ক্লান্ত, আশাহত হয়ে ফিরে এলো। সুতপা দেবীর মন হাহাকার করে উঠল। কি হলো বাবা, পেলি মঞ্জরিকে? কথা হলো? না, ওরা ওই বাড়িটা ছেড়ে দিয়েছে। 30 বছর ছিলেন ওনারা ওই বাড়িতে। অবশ্য বাড়িওয়ালা আনন্দে লাফাচ্ছে। স্কুলটাও মঞ্জরি ছেড়ে দিয়েছে। জানি না ও ওইটুকু বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেল। নীল ক্লান্ত ছলছলে চোখে একবার মায়ের দিকে আর একবার বাবার দিকে তাকালো। তুমি বসো বাবা। সঞ্জয় ছেলেকে সোফায় বসিয়ে নিজে তার পাশে বসলেন। অনিকেত মজুমদার আমার কলেজের বন্ধু, সে কলকাতা পুলিশের কমিশনার। ওকে বলবো, ও ঠিক খুঁজে বের করবে। ছেলের পিঠে হাত দিয়ে তিনি বললেন, না বাবা, মঞ্জরি আমার কাছে অনুরোধ করেছে আমি যেন ওকে খোঁজার চেষ্টা না করি। আমি সে কথা রাখতে চাই বাবা। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন তার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে। মঞ্জরি তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছিল। ঝুম্পার কোনোদিন মনেই হয়নি তার মা বাবা নেই। মঞ্জরি তাকে বুকে করে রেখেছে। বালিকা মাসির মধ্যে তার মাকে পেয়েছে। বাবার কথা সে ভুলে গেছে। মাসি থাকায় সে প্রয়োজন হয়নি কখনো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সে মাসির কোলে কোলে ঘোরে। মঞ্জরি তাকে কোলে কাঁখে নিয়েই ঘরের সব কাজ সারে। তার মুখ ধোয়ানো, বাথরুমের কাজ, স্নান করানো, দুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সব সে মাসির কাছে করবে। যখন মঞ্জরি কাজে যায় অনেক বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে যেতে হয়। বিকেল 4টে মঞ্জরির স্কুল ছুটি হয়। তখন মঞ্জরি কোনো দিকে তাকায় না। বাসে ভিড়, ঝুলে ঝুলে যেতে হলেও তাকে যথাসম্ভব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। দিনের পর দিন, মাসের পর মাস, তাতে কোনো ব্যতিক্রম নেই। অবশ্য তাতে মঞ্জরির ক্লান্তি বোধও নেই। সে যেন ঘোরের মধ্যে রয়েছে।
এ যেন তার এক অখণ্ড ব্রত। মঞ্জরি নীলকে মুক্তি দেওয়ার জন্য স্কুল পাল্টেছে। তারা উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় চলে এসেছে। মঞ্জরি সেখানেই একটা নামকরা স্কুলে চাকরি পেয়েছে। কাছেই একটা ভাড়া বাড়িও জোগাড় করে নিয়েছে। একটু বড় হতে মঞ্জরি ঝুম্পাকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। এখন বালিকা মাসির সাথে স্কুলে যায়, কিন্তু তার স্কুল 3 ঘন্টার জন্য। রানী দিদাই এসে তাকে বাড়ি নিয়ে যায়। কয়েক বছর পরে একটা উঁচু ক্লাসে উঠলে দুজনের সাথেই যাওয়া আসা করে। বালিকা দিনে দিনে বড় হচ্ছে, বেড়ে উঠছে। ঝুম্পা ওরফে মেঘনার বালিকা থেকে কিশোরীতে উত্তরণ হয়েছে। সদ্য ফোটা চাপাকুড়ির মতো তার রূপ ফুটে উঠছে। ঝুম্পা লেখাপড়া তার ক্লাসের সবার আগে থাকে, তবে সে ভীষণ মিশুকে। সে সবাইকে অযাচিতভাবে সাহায্য করে। মঞ্জরি ঝুম্পার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঝুম্পা ডাক্তারি পড়তে চায়। মঞ্জরির স্কুলে 2টি শাখা আছে। এক শাখায় সকাল 7:30টা থেকে 1টা পর্যন্ত স্কুল চলে। মঞ্জরি সেটাই পড়ায়। ঝুম্পাও একই শাখায় পড়ে। স্কুল ছুটির পর সে রানী দিদার সাথে বাড়ি ফিরে যায়। মঞ্জরি কোচিং ক্লাসে পড়াতে যায়। 5টার পরে সে বাড়ি ফেরে। তারপর মাঝরাতে পর্যন্ত চরকির মতো কাজ। ঝুম্পা এখন 9ম শ্রেণীতে পড়ে, সুতরাং মঞ্জরিকে মেয়ের পড়াও দেখতে হয়। পরের বছর সে মাধ্যমিক দেবে। মাধ্যমিকে ঝুম্পা মেরিট লিস্টে 3য় স্থান পেয়েছিল। এবার আরও বড় লক্ষ্য তার সামনে। উচ্চ মাধ্যমিক, তার সাথে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি। মঞ্জরির জন্য সেটা অগ্রগণ্য। সেদিন বিকেলে মঞ্জরি কোচিং ক্লাস সেরে বাড়ি ফিরছে। হঠাৎ ঝুম্পার ফোন। মা, রঞ্জনের মা মারা গেছে। ঝুম্পা অবরুদ্ধ কণ্ঠে বলল, কি করে? তুই কোথায় আছিস? আমি রঞ্জনের বাড়ি যাচ্ছি, তুমি এসো না মা। ঝুম্পা কেঁদে ফেলল। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। মঞ্জরি ছুটে একটা ট্যাক্সিতে উঠে পড়ল। রঞ্জন ঝুম্পার স্কুলের বন্ধু। সে রঞ্জনকে মনে মনে ভালোবাসে, মঞ্জরি জানে। ঝুম্পা কোনো কিছু মাসির কাছে লুকায় না। রঞ্জনের মায়ের কাহিনী কিছুটা মঞ্জরির মতো। চৈতি একা নিজের ছেলেকে মানুষ করছে। সেও একটি স্কুলে পড়ায়। তার স্বামী মারা যায় যখন ছেলে 8ম শ্রেণীতে পড়ে। মঞ্জরি যখন পৌঁছেছে, ঝুম্পা তখন বাস থেকে নামছে। ভেতরে ঢুকে দেখল রঞ্জন মায়ের পায়ের ওপর উপুর হয়ে অঝরে কাঁদছে। মঞ্জরি তাকে মাথায় পিঠে হাত বুলিয়ে সোজা করলেন। না, কাঁদে না বাবা, মা তো তোমার কাছেই আছে। তুমি কাঁদলে মায়ের দুঃখ হবে। রঞ্জন একবার মঞ্জরির দিকে তাকালো, আর একবার মেঘনার দিকে। মা উঠছে না কেন মেঘনা? মেঘনা কি বলবে? রঞ্জন নিজেও কি জানে না? মেঘনা সৎকারের ব্যবস্থা করলেন। এইটুকু ছেলে মায়ের মুখাগ্নি করল। শ্রাদ্ধের দিন অবধি মঞ্জরি ঝুম্পার সাথে সেখানেই রইল। মঞ্জরি রঞ্জনকে নিজের কাছে নিয়ে এসেছেন। তুমি আমার কাছে থাকবে রঞ্জু, আমিও তো তোমার মা। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে উঠেছে। চৈতি একটা বাড়ি ভাড়া করে থাকতেন, সে বাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে। এখন 2 বন্ধু একসাথে স্কুলে যায়, একসাথে জয়েন্টের কোচিং ক্লাসে পড়তে যায়। রাতে দুজনে বসে পড়া করে। মঞ্জরি তাদের সাথে থাকে, কোনো কিছুতে আটকালে দেখিয়ে দেয়। দুজনে উচ্চ মাধ্যমিকে খুব ভালোভাবে পাশ করেছে। জয়েন্টেও তাদের নাম একেবারে শীর্ষে। দুজনে একসাথে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সুজয় নাতনি ডাক্তার হওয়া দেখে যেতে পারেননি। যে বছর ঝুম্পা মেডিকেল কলেজে ভর্তি হলো, তিনি সেই বছরে মারা যান। মেঘনা আর রঞ্জন MBBS পাশ করেছে। যে যার পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। দুজনে একসাথে একই হসপিটালে কাজ করে। সেদিন রবিবার, সবার ছুটি। সবাই জলখাবারের টেবিলে এসে বসেছে। তোমার বাবার বাড়িটা আমাদের শেষ পর্যন্ত বিক্রি করে দিতে হবে মনে হচ্ছে, মঞ্জরি বলল। দুজনে তার দিকে তাকিয়ে আছে। প্রমোটাররা ঘোরাঘুরি করছে। এখন ওরা নানা অফার দিচ্ছে, বিনয়ের সাথে অনুরোধ করছে, কিন্তু ওদের ভুল পাল্টাতে সময় লাগে না। বাড়িটা বেদখল হওয়া থেকে বিক্রি করে দেওয়া ভালো, মঞ্জরি বলল। ওরা কি অফার দিয়েছে মাসি? ঝুম্পা বলল, 50 লক্ষ টাকা। আর এই যে আমাদের বাড়ির পাশে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, সেখানে একটা 2 বেডরুমের ফ্ল্যাট। অফার তো ভালোই মনে হচ্ছে মাসি। নির্মল যে বাড়িটা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, সেটা বিক্রি হয়ে গেল। নতুন ফ্ল্যাট পাওয়া গেছে। মঞ্জরি সেটা মনের মতো সাজাচ্ছে। নতুন ফ্ল্যাট সাজানো তো প্রায় শেষ। এবার আমি তোমাদের বিয়ে দেব, একদিন হঠাৎই মঞ্জরি বলল। নিমেষে ঝুম্পার মুখ আরক্তিম হয়ে উঠল। এত তাড়াতাড়ি? রঞ্জন বলল, কেন, এটাই তো উচিত সময়। তোমাদের পড়া শেষ,
দুজনে নিজেদের কর্মক্ষেত্রে মোটামুটি দাঁড়িয়ে গেছো। আমাদের নতুন বাড়ি রেডি। মঞ্জরি মেঘনার আর রঞ্জনের বেশ সাজিয়ে গুছিয়ে বিয়ে দিয়েছে। তাদের নতুন ফ্ল্যাটে তাদের ফুলসজ্জা হয়েছে। দুজনের হানিমুনের ব্যবস্থাও করেছে মঞ্জরি। মাসি, তুমি তোমার গোছগাছ শুরু করে দাও। একদিন বিকেলে বাড়ি ফিরতেই ঝুম্পা বলল, কিসের গোছগাছ? ওই বাড়িতে শিফট করার। রবিবার লোকজন আসবে, আপনি যা কিছু বলবেন ওরা নিয়ে যাবে। রঞ্জন বলল, কেন? আমি তো এখানেই বেশ আছি, প্রায় 20 বছর হয়ে গেল, আর এখানে শিকড় গজিয়ে গেছে। মঞ্জরি হেসে বলল, তা হবে না মাসি, আমি বলে দিচ্ছি, আমরা নতুন ঝা চকচকে আধুনিক ফ্ল্যাটে থাকবো, আর তুমি পড়ে থাকবে একতলার পুরনো ভাঙা ভাড়া বাড়িতে। ঝুম্পা রাগত স্বরে বলল, আরে তাতে কি হয়েছে, আমার তো অভ্যেস হয়ে গেছে। তাছাড়া রানী মাসির শরীরটা ভালো যাচ্ছে না, বয়স হয়েছে তো। তোদের ফ্ল্যাট 25 তলায়, ওখানে ওনার হাঁপ ধরে যায়। তার চেয়ে আমরা দুই বুড়ি এখানে থাকলাম মানে এই নয় যে আমরা ওই বাড়িতে পা রাখবো না। তোমাদের নতুন বিয়ে, এখন তোমাদের পরস্পরকে একটু সময় দিতে হবে। তোমরা বন্ধু ছিলে, এখন স্বামী স্ত্রী হয়েছ, নইলে সম্পর্কটা দানা বাঁধবে কি করে? তোমাদের মাঝে যখন তৃতীয় জন আসবে, তখন দেখবে আমাকে ঠেলে তাড়িয়ে দিলেও যাব না। সহসা ঝুম্পার 2 চোখ জলে ভরে আসলো। সে ছলছলে চোখে মাসির দিকে তাকিয়ে আছে। আরে কি হলো পাগলি, মজাও বুঝিস না? মঞ্জরি ঝুম্পাকে জড়িয়ে ধরল। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী নিজেদের ফ্ল্যাটে ফিরে যাচ্ছে। দুজনেই মাথা নিচু করে কি যেন ভাবছে। মাসি বিয়ে করেনি কেন? রঞ্জন জিজ্ঞাসা করল। মাসি কি করে বিয়ে করবে? আমার মা বাবা হঠাৎ মারা গেলেন, আমাকে কে দেখবে? মাসি আমার জন্য যা করেছে, মা বাবা থাকলেও হয়তো করতে পারতো না। ঝুম্পা ধরা গলায় বলল। কিছুক্ষণ দুজনে চুপ। দুজনে নিজেদের ফ্ল্যাট বাড়িতে লিফটে উঠছে। ঘরে ঢুকে দুজনে সোফায় গায়ে এলিয়ে দিয়েছে। তুমি জানো, মাসি একসময় একজনকে ভালোবাসতো। তাই? হ্যাঁ, রানী দিদা আমাকে বলেছে। তুমি কিছু ডিটেলস জানো না? রঞ্জন বলল। না, রানী দিদা বেশি কিছু বলতে পারল না। শুধুমাত্র এইটুকু বলেছে, ভদ্রলোকের নাম নীল ছিল, আর তিনি বড় নামকরা ইঞ্জিনিয়ার ছিলেন। মাসিকে কখনো জিজ্ঞাসা করনি? না, মাসি বলতে চায় না। বেশি পীড়াপিড়ি করলে মাসির চোখে জল চলে আসে। মাসি নিজের জীবনে তো কিছুই পেল না। আমার ভীষণ কষ্ট লাগে। মাসি আমার জন্য নিজেকে শেষ করে দিল। আমি কিছুই করতে পারি না। ঝুম্পা উঠে বাথরুমে ঢুকে গেল। মঞ্জরি নীলের জীবন থেকে হারিয়ে গেছে। তার হৃদয়ের একটা দিক শূন্য হয়ে গেছে। তার ব্যক্তিত্বই পুরোপুরি পাল্টে গেছে। এখন সে কম কথা বলে, আস্তে আস্তে কথা বলে। কোনো রকম ভাবের প্রকাশ নেই তার মুখে। মা কিছু বললে সে ভাবলেশহীন চোখে তাকিয়ে থাকে। নীল নিজের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। ওর বয়সী অন্য ছেলেরা ফুর্তি করে, আনন্দ করে, নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে। নীল এখনও বন্ধুদের সমাবেশে উপস্থিত থাকে, কিন্তু সেখানে তার ভূমিকা শুধুমাত্র দর্শকের। ছেলেকে দেখলে সুতপা দেবীর কষ্ট হয়, নিজের ওপর রাগ হয়। আমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছি। নীল যতক্ষণ বাড়িতে থাকে সে কখনো নিজের ঘরে, কখনো ড্রয়িং রুমে সোফায় বসে বই পড়ে। ঘরে হয়তো টিভি চলছে, সে নিষ্পন্দ চোখে তাকিয়ে থাকে। হাসির দৃশ্যে হাসে না, উত্তেজনা দৃশ্যে উত্তেজিত হয় না। সে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছে। এখন সে রামকৃষ্ণ দেব বিবেকানন্দের বই পড়ে। কখনো সে বরানগর রামকৃষ্ণ মঠে চলে যায়, কখনো গোল পার্কে রামকৃষ্ণ মঠে লাইব্রেরিতে। সে প্রায় ছুটির দিনে বেলুর মঠে চলে যায়। সারাদিনে মন্দিরে চুপ করে বসে থাকে। সেবার পুজোর সময় নীলের দিদি দেবযানী একাই কলকাতায় এসেছে। স্বামীর জরুরি কাজ এসে পড়ায় সে আসতে পারেনি। মেয়েও আসতে চাইল না। কয়েক মাস পরে সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে। কলকাতায় পুজোর সময় দিন 10 জন্য শহরের চেহারা পাল্টে যায়। আকাশে বাতাসে উৎসবের আমেজ, নীলের হই হই, উৎসবের উন্মাদনা ভালো লাগে না। পারতপক্ষে এই সময় নীল কাজে যাওয়া ছাড়া বাড়ি থেকে বেরোতে চায় না। দিদি জোর করে টেনে নিয়ে গেলে নীরস মুখে সাথে যায়। দিদি পুজোয় 16 আনা আনন্দ করতে চায়। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, রাস্তায় নানা মুখরোচক খাবার, ফুচকা, ভেলপুরি, ঢাকাই পরোটা, আইসক্রিম সব খেতে হবে তার। নীলের অফিস 3 দিন ছুটি থাকে পুজোর সময়। সেবার বিজয়া শুক্রবার পড়েছে, অতএব 5 দিন টানা ছুটি।
আচ্ছা ভাই, আমরা বেলুড় মঠ দক্ষিণেশ্বর যেতে পারি না? আমার ছুটি তো প্রায় শেষ হয়ে আসলো। ক্ষণিকে নীলের মন উদ্ভাসিত হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়, আগামীকালই যাওয়া যায়। সোমবার থেকে তো আমার অফিস শুরু হয়ে যাবে। নীল বেলুড় মঠের মন্দিরে প্রণাম করে সবার সাথে বেরোচ্ছে, তখনই সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে মঞ্জরি, ঝুম্পা, রঞ্জন সাথে রয়েছে। নীল? প্রথমে মঞ্জরি বলে উঠল। নীলের তখনও পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে, তার যেন বহির্জ্ঞান লোপ পেয়েছে। তখনই নীলের পাশে তার মাকে দেখে মঞ্জরি এগিয়ে গিয়ে তাকে প্রণাম করল। তারও দু চোখ আজ সহসা জলে ভরে উঠেছে। মাসিমা। সুতপা দেবী মঞ্জরিকে জড়িয়ে ধরলেন। মঞ্জরি নীলের দিদিকে প্রণাম করতে চাইল, সে মঞ্জরিকে জড়িয়ে ধরল। প্রণাম করতে হবে না মঞ্জরি, আজ ঠাকুর তোমার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছেন, দিদি বলল। মঞ্জরি ঝুম্পাকে ইঙ্গিত করতে সে আর রঞ্জন সুতপা দেবীকে প্রণাম করল। তিনি চিবুক স্পর্শ করে দুজনকে আশীর্বাদ করলেন। সুতপা দেবী ছেলের দিকে তাকালেন। ও হচ্ছে ঝুম্পা মা, নীল বলল। আরে খুব সম্ভবত। নীল মঞ্জরির দিকে তাকালো। এ হচ্ছে রঞ্জন মিত্র, ডাক্তার রঞ্জন মিত্র, ঝুম্পার স্বামী। মঞ্জরির কণ্ঠে চাপা অহংকার। ঝুম্পাও ডাক্তার। ঝুম্পা এত বড় হয়ে গেছে, দিদি বলল। 20 বছর পেরিয়ে গেছে, সুতপা দেবী ব্যথিত কণ্ঠে বলল। নীলের ঘোর এখনো কাটেনি, সে এখনো বিশ্বাস করতে পারছে না মঞ্জরি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তোমরা ঠাকুর প্রণাম করে নাও, তারপর আমরা একসাথে রওনা হব, দেবযানী বলল। তারপর দুটো গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে চলল। আদ্যা পিঠে দুপুরের ভোগ খেয়ে সবাই একসাথে রওনা হলো তাদের গন্তব্য মঞ্জরির বাড়ি। সবাই মঞ্জরির ভাড়া বাড়িতে এসে পৌঁছেছে। নীল একবার মা আর দিদির সাথে দৃষ্টি বিনিময় করল। পুরনো জরাজীর্ণ একতলা বাড়ি, বাইরেটা ইট বের করা চেহারা, প্লাস্টার সব ঝরে পড়েছে। ভেতরটা তুলনামূলকভাবে ভালো। সামনে বেশ বড় একটা বসার ঘর, একটা পুরনো কাঠের সোফা, সেন্টার টেবিল, দুটো হাতল ছাড়া চেয়ার, একপাশে পুরনো কাঠের ডাইনিং টেবিল, চেয়ারগুলো হাতল ভাঙা, একপাশে অন্ধকার রান্নাঘর। সুতপা দেবী দেবযানী ঘুরে ঘুরে দেখছে। কতদিন আছো তুমি এই বাড়িতে? দেবযানী জিজ্ঞাসা করল। ওই 20 বছর, 2000 সালে ঢুকেছিলাম। মঞ্জরি মাথা নিচু করে বলল। ওই সালে তুমি আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিলে। নীল একটা আর্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলল। উপায় ছিল না নীল, আমি কোনো উপায় রাখিনি। সুতপা দেবী অনুতপ্ত সুরে বললেন। 20 বছর আমি কেড়ে নিয়েছি তোমাদের। নীল মঞ্জরির পাশে এসে দাঁড়িয়েছে। তোমার চেহারা বেশ খারাপ হয়ে গেছে, মঞ্জরি আস্তে করে বলল। তোমারও। মাসির না হয় কারণ ছিল, কিন্তু আপনার কি কারণ হয়েছিল মেশো? ঝুম্পা বলল। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মুখে কিছু বলল না। তোমরা কোথায় থাকো? সুতপা ঝুম্পাকে জিজ্ঞাসা করল। আমরা ওই যে হাই রাইজ ফ্ল্যাট বাড়িটা দেখছেন, তার 25 তলায় থাকি। মাসি বাড়িটা কিনে সব আধুনিক ফার্নিচার দিয়ে সাজিয়ে আমাদের সেখানে প্রতিষ্ঠিত করেছে। আমি বললাম, আমরা তো তোমার সাথে থাকতে চাই, ফ্ল্যাটটা তো ছোট নয়। তা অজুহাত দিচ্ছে রানী মাসির নাকি অত উঁচুতে থাকতে কষ্ট হবে। ঝুম্পা অভিমানের সুরে বলল। আরে আমি কি বলেছি আমি ওই বাড়িতে যাব না? এখন যে নতুন মানুষ আসছে, সে আসলে তো আমি কাজের সময়টা বাদে তোর কাছেই থাকবো। তোদের কাজ আছে, তোরা ডাক্তার, আমি তোদের সন্তানকে মানুষ করে দেব। মঞ্জরি বলল। তুমি তোমার জীবনের বেস্ট সময় আমাকে মানুষ করায় লাগিয়ে দিয়েছ মাসি। এরপর আগামী 20 বছর ধরে আমাদের সন্তানকে মানুষ করবে, তারপর কি হবে? এই কি চলবে সারা জীবন মাসি? ঝুম্পা অবরুদ্ধ কণ্ঠে বলল। তারপর কি? ব্যাস ফুরুত। হঠাৎ ঝুম্পা ফুপিয়ে কেঁদে উঠল। সুতপা দেবী আর দেবযানীর চোখে জল ঝরে পড়ছে। নীল নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে। আরে এ কি হলো? আমি তো একটু মজা করেছি। না মঞ্জরি, তুমি তোমার সব দায়িত্ব যথাযথভাবে পালন করেছ। আমার দোষে তোমাদের 20টি বছর নষ্ট হয়েছে। প্রতিদিন বুবানের মুখে দেখে আমার নিজেকে ঠাস ঠাস করে চড়াতে ইচ্ছে করত। আমি যা কিছু কেড়ে নিয়েছি তোমার কাছে, সেটা ফিরিয়ে দেওয়ার আর কোনো উপায় নেই মা। সময়ও নেই হয়তো, কিন্তু এখানে একজন 20 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে আছে। আমায় না হয় ক্ষমা করো না কোনো দিন,
কিন্তু বুবান তো কোনো দোষ করেনি। সুতপা দেবী মঞ্জরীকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ দিদা, মাসিকে এবার আপনারা নিয়ে যান। মাসি অনেক করেছে আমার জন্য, এবার আমরা মাসির বিয়ে দেব। ঝুম্পা বলল, কিন্তু তোর এই অবস্থা। আমরা সবাই তো আছি, আমরা দেখব। আমিও তো তোমার মায়ের মতো মামুনি। আমি আমার পুতিকে মানুষ করব, আমরা সবাই মিলে করব, সুতপা বললেন। শীঘ্রই মঞ্জরী আর ইন্দ্রনীলের বেশ জাঁকজমক করে বিয়ে হয়ে গেল। এক যুগ পরে দুই প্রেমিক প্রেমিকার মিলন হয়েছে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।